৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা ছাত্রলীগের সাথে ভাষণ দিবেন। এই পরিস্থিতিতেই ৩২ নম্বর বাড়ির দিকে জনগণ যেতে শুরু করে। এটা এক ধরনের চাপ বলা যেতে পারে যে তুমি যদি ভাষণ দাও তাহলে আমরা এটা করব। কিন্তু শেখ হাসিনা সেই চাপ গ্রহণ করলেন না, তিনি একটা ভাষণ দিলেন। ভাষণটা আমাদের সামনে চলে এসছে এবং আমি বলেছি আমাদের দেশের মিডিয়া এটাকে পাবলিশ না করলে, এটা নিয়ে কথা না বললেও আমি মনে করি এটা আসলে শোনা দরকার, বোঝা দরকার এবং শোনা দরকার, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি ওনার এই ভাষণটা ৫ আগস্টের পর যত জায়গায় যেভাবে কথা বলেছেন, কারোর সাথে পার্সোনাল কনভারসেশন যেটা পরিকল্পনা করে ফাঁস করা হয়েছে সেগুলো হোক, বা কোথাও কোনো ভাষণ দিক, কোনো সভায় কথা বলুন, প্রত্যেকটা মন দিয়ে শোনার চেষ্টা করেছি। কারণ বহুবার বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা মানুষের সবচেয়ে ভালো কমিউনিকেশন পাওয়া যায় তাকে দেখলে কথা বলার সময়। কিন্তু আমরা সেটা যেতে পারছি না, অন্তত তার বক্তব্য শোনা, তার কীভাবে কথা বলছেন, তার স্ট্রেস, তার ইন্টোনেশন, এটাকে ইনফ্লেকশন অফ ভয়েস বলে। সো আমি শুনেছি এবং আমি একটা খুব স্পষ্ট ভিন্নতা দেখতে পেয়েছি। আমি এই জায়গাটায় আসবো। আমি আবারও বলছি, ৫ আগস্টের পরও তার অন্যান্য ভাষণ যেমন ছিল সেই তুলনায় এর মধ্যে একটা স্পষ্ট ভিন্নতা আছে। শেষ অংশে সেটা বলবো। কি বললেন আসলে আমরা প্রেডিক্ট করতে পারি উনি কি বলবেন। ওনার স্বজন হারানোর বেদনা আমরা দীর্ঘদিন ধরে শুনেছি। তার বাবা, তার পরিবারে কি হয়েছে খুঁটিয়ে প্রত্যেকের বর্ণনা সেগুলো বলছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক কথাবার্তা, যত ঘটনা ঘটেছে, ছাত্র জনতা, সাংবাদিক, পুলিশ, সব হত্যাকাণ্ড ডক্টর ইউনূস ঘটিয়েছেন। শুধু সেটা না, ডক্টর ইউনূসকে আরও ক্ষোভ ছাড়াচ্ছেন। আমি সেই প্রসঙ্গে পরে আসতে কিছু পয়েন্ট টুকে রেখেছি শুনতে মানে যুক্তি দিচ্ছেন না। শেখ হাসিনার যুক্তি খেয়াল করুন। মানে নারীদের ফুটবল বন্ধ প্রসঙ্গে ওনার যুক্তি হচ্ছে, প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, উনি খাদিজার কথা বলছিলেন। মানে এটা হলো যুক্তি, উনি মনে করেন এই হচ্ছে তার লেভেল, পাল্টা মন্তব্য করার কিছু নেই। শিক্ষকরা বিভিন্ন জায়গায় অপমানিত হয়েছে, স্টুডেন্টরা শিক্ষকদেরকে ধরে পদত্যাগ করিয়েছে, তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছে। কোনো ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে এটা ঘটেছে, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর উচিত হয় নাই। এবং আবার শিক্ষক কি নিয়ে প্রশ্ন আসে, মানে শেখ হাসিনার সময় বহু আওয়ামী ডাকাত শিক্ষক হিসেবে বসে গিয়েছিল, তারপরও যেভাবে তাদেরকে পদ থেকে সরানো হয়েছে এটা অসুন্দর হয়েছে, এটা অন্যায় হয়েছে। কিন্তু এখানে খুব ফানি একটা ঘটনা, মানে একটা মানুষ কত নীচ, উনি যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার পরও আমার ইউনিভার্সিটির শিক্ষকদের, স্কুলের শিক্ষকদের সম্মান করতাম, পা ধরে সালাম করতাম। মানে তার মাইন্ডসেট হচ্ছে উনি এটা করুণা করছেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও, মানে প্রধানমন্ত্রী হওয়ার পর আপনার স্কুলের টিচারদেরকে আপনাকে ভুলে যেতে হবে, ওদেরকে আর পাত্তা দিতে হবে না। কিন্তু উনি এতই মহান যে উনি এরপরও পা ধরে সালাম করেছেন। মানে একটা মানুষ এটাকে যুক্তি মনে করছেন, এটাকে অন্য বিষয়টাকে তাচ্ছিল্য করার জন্য ব্যবহার করছেন। খেয়াল করি, উনি দেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের মতো করে গড়ে তুলতে চেয়েছেন। সত্য কথা মাঝে এভাবে বেরিয়ে যায়। উনি জাতির পিতা নন, উনি তার পিতার শেষ মুহূর্তের স্বপ্ন ছিল বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করে উনি তার এটাকে বাদশাহীতে, রাজত্বে পরিণত করা। হি ডিড ইট, উনিও তাই করেছেন। তবে একটা ডিফারেন্স আছে, শেখ মুজিবের চাইতে শেখ হাসিনা অনেক বেশি বাজে, নোংরা। কারণ শেখ মুজিব যা করেছেন প্রকাশ্যভাবে সৎভাবে করেছেন। উনি কনস্টিটিউশনে 4th অ্যামেন্ডমেন্ট করে এটাকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছেন। শেখ হাসিনা কার্যত তাই করেছেন, কিন্তু প্রতারণামূলকভাবে, গণতন্ত্রের মুখোশ রেখে। এটা আরও বিভৎস, আরও জঘন্য। ক্রমাগত এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলেন। আমি আগের ভিডিওতে বলেছি তার বাপ নাকি এলডিসি বানিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশ মানে এলডিসি নিচে কি ছিল সেখান থেকে এলডিসিতে উত্তরণ হয়েছে। আমি বলেছি বাংলাদেশ একদিনও এলডিসি থাকার কথা না, এবং দফায় এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি। এবং আমরা এটা জানবো, বাংলাদেশের এত এই যে সকল উন্নয়নের বয়ানের জন্য ঢাকঢোল পিটিয়ে এটা করা হয়েছিল, পারলে এটা আরও স্লো করা দরকার ছিল। নেপাল এটা পিছিয়ে দিতে বলেছে, আমরা অনেকে দেখেছি নিশ্চয়ই। কারণ এটা গেলেই আমাদের অনেকটা ট্যারিফ সুবিধা চলে যায়। 26 সাল হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন, আরও 3 বছর মানে 29 পর্যন্ত আমাদের যাবতীয় সমস্যা মূলত শুরু হবে 29-এর পর। কারণ 26 এলডিসি গ্র্যাজুয়েশন হলেও যে এলডিসি হিসাবে আমরা যেসব সুবিধা পেতাম বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো 29 পর্যন্ত বলবৎ থাকবে। এরপর এটা আসলে চলে যখন যাবে, আমরা বড় বিপদে পড়তে যাচ্ছি। কপিরাইট, ট্যারিফ সুবিধা সব উঠে যাবে। আমরা যদি আমাদেরকে এর মধ্যে যোগ্য করে তুলতে না পারি, আমরা ভয়াবহ বিপদে পড়ব। ক্রমাগত যে কাজটা করছেন এটা সিন্ডিকেট। আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। আওয়ামী লীগের হয়ে যারাই কথা বলছেন একই কথা, মানে ভার্বাটিম, আগের বারও যা বলেছে এবারও তা। পুলিশকে নিয়ে এটা করা হয়েছে, ওটা করা হয়েছে, প্রেগনেন্ট পুলিশকে এই করেছে সেই করেছে, মিথ্যাচার। এটা ক্রমাগত হচ্ছে, এটা ক্রমাগত হবে। মানে পুলিশকে ডিমোরালাইজ যত করে রাখা যায়, আমাদের স্টেট, আমাদের সরকার ততই ঠিকঠাক মতো ফাংশন করতে পারবে না। সো এটা একেবারে পরিকল্পিতভাবে হচ্ছে, ভবিষ্যতে আরও হবে, আমরা নিশ্চিত থাকতে পারি। এবং এই পুলিশের বিচার হচ্ছে না কেন এই কথা বলেও উনি দারুণ ন্যায় বিচার খেলা দেখানোর চেষ্টা করছেন। মাঝে বলেন, এবং সবচেয়ে এটা বলার পর আসলে হাসি চলে এসছে। আপনারা শুনবেন, আমি প্রত্যেককে বলছি, আমার কি অপরাধ, আমার অপরাধটা কি, আমি সেটা জানতে চাই। মানে উনি ওনার অপরাধটা কি সেটা জানতে চান। মানে একটা মানুষ এরকম প্রশ্ন করতে পারেন, তিনি মনে করছেন, সেটা ইন্টারেস্টিং। মানে এটা উনি যদি ট্রুলি ফিল না করেন বা ফিল করেও যদি থাকেন, এটা বলা যায়। ভেরি ইন্টারেস্টিং। কিছু বলতে চাই না আর এই প্রসঙ্গে।
ডক্টর ইউনূসের প্রতি ওনার খুব ক্ষোভ, নাকি ডক্টর ইউনূসকে এবং তার মাইক্রোফিন্যান্সকে সারা পৃথিবীতে পরিচিত করিয়েছেন। 96 সালে ক্ষমতায় আসার পর তিনি কিভাবে গ্লোবাল ফোরামে স্পেনের রানীর উপস্থিতিতে, হিলারি ক্লিন্টনের উপস্থিতিতে এসব করেছেন। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, এই ডক্টর ইউনূস না সুদখোর, এই ডক্টর ইউনূস না গরিবের রক্তচোষা? তো গ্রামীণ ব্যাংকের সুদ কি তখন নিচু ছিল? আরও বেশি ছিল। তো সেই সুদখোরকে উনি প্রমোট করছেন। তো সুদখোরের প্রমোটার শেখ হাসিনা, তো তার যদি ডক্টর ইউনূস বিরাট খারাপ লোক হয়ে থাকে, শেখ হাসিনা তো তার 10 গুণ, 100 গুণ, 1000 গুণ বেশি খারাপ। উনি তাকে প্রমোট করেছেন গ্লোবালি, এবং ক্ষেপতে একটা পর্যায়ে ডক্টর ইউনূসকে বেঈমান, মুনাফেক ইত্যাদি ইত্যাদি বলেছেন। তবে একটা ব্লান্ডার ডক্টর ইউনূস করেছেন, সেটা শেখ হাসিনাও ব্যবহার করছেন, এটা ভারতীয় মিডিয়াও প্রচুর ব্যবহার করছে, যে মিটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট, মাস্টার মাইন্ড আছে। ফলে আমাদের এই যে স্পন্টেনিয়াস সারপ্রাইজিং, এটা উনি আবার একটু যোগ করছেন। ডক্টর ইউনূস তো বলেন না আমার মিটিকুলাস প্ল্যান, শেখ হাসিনার মতো মিথ্যুক সেই কথাটাও ঠিকভাবে বলবেন না আমরা জানি। উনি বলেছেন যে ডক্টর ইউনূস বলেছেন এটা তার মিটিকুলাসলি প্ল্যান দিয়ে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা হচ্ছে ব্লান্ডার। এটা কীভাবে আমরা রিকভার করবো জানি না। ডক্টর নিজে চেষ্টা করেছেন। দাভোসে উনি ঠিক আমরা যা বলি, এটা একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং, যার কোনো রকম কোনো লিডার ছিল না, তিনি সেটা বলেছেন। সম্পদের কথা, সন্তানদের পড়াশোনা করিয়েছেন, কোনো সম্পদ রেখে যেতে পারবেন না। মানে তারা কত $1 বিলিয়ন চুরি করেছেন, ডাকাতি করেছেন আমরা জানি। কিন্তু দেশের মধ্যে এই বাগান বাড়ি, বিরাট বিলাসবহুল পূর্বাচলের প্লট, সব তো বেরোচ্ছে এখন, অথচ কারোর জন্য কিছু রেখে যাননি। লেখাপড়া করে করবে 32 নম্বরের বাড়ি তিনি আর তার বোন জনগণের জন্য ট্রাস্ট করে দিয়ে দিয়েছেন। এবং কী ধরনের অডিয়েন্সের সাথে উনি কথা বলেন, বা অডিয়েন্স প্রতি তার পারসেপশন, উনি আগেও ব্যবহার করেছেন, এটা আবারও ব্যবহার করছেন। ডক্টর ইউনূস যে গণভবনে গেলেন, ওখানে কি উনি চুরি করেছেন, এই ধরনের মন্তব্য উনি করছেন। 32 নম্বরের কথায় তার একটু মনে হলো গলা ধরে আসলো, কিন্তু আমি এটাকে পাত্তা দিতে চাই না। একজন সাইকোপ্যাথ, মানে এই অভিনয় উনি করতে জানেন। কারণ বছরের পর বছর, 50 বছর পর স্বজন হারানোর বেদনা তিনি বলার সময় কাঁদার অভিনয় করেন কথাটা আমরা বলবো। উনি এটা বেচেন, তো তাই অভিনয় করেন, কথাটা বলতে বাধ্য হচ্ছে এত বছর পর। মর্মান্তিক ঘটনা, কিন্তু 50 বছর পর প্রতিবার বলার পর কাঁদা আসে না। উনি কাঁদার অভিনয় করেন, ওনার স্বার্থের জন্য করেন। এখানেও তাই হলো। বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, বাড়িটাকে কেন এত ভয়? দেশের মানুষের কাছে উনি বিচার চেয়েছেন, দেশের মানুষই আসলে এই কাজটা করেছেন। আমরা কি আপনাদের জন্য কিছুই করিনি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার জন্য কিছুই করিনি? ছাত্র সমাজের কাছে বিচার চায়, জনগণের কাছে বিচার চায়, যাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। এবং তিনি এটাও বলেন যে এটা ভাঙলে আমরা আবার গড়তে পারবো। ভাঙাই যায়, ইতিহাস ভাঙা, ইতিহাস ভাঙা যায় না। ইতিহাসের জায়গায় মুজিব থাকবেন, শেখ হাসিনা তার জায়গায় থাকবেন ফর শিওর। বাংলাদেশের না শুধু এই অঞ্চলের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসকদের একজন শেখ হাসিনা তার জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন, কোনো রকম কোনো সন্দেহের কিছু নেই। কিন্তু আবার গড়তে পারবেন বলাতে মনে হলো, বেগম খালেদা জিয়াকে তার বহু বছরের বাস করা বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন। শুধু উচ্ছেদ না, তার যখন রমরমা স্বৈরাচারীর সময় তখন বিদ্রুপ করছিলেন, তালির মধ্যে মাস্তানের মতো বলছিলেন। কোনো একদিন তিনি ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে ঝামেলায় পড়েছেন, সেদিনই ডিসিশনের সুযোগ পেলেই তাকে তুড়ি মেরে বলছেন বের করে দিয়েছি। তো ওইখানে সেই বাড়ি থেকে উচ্ছেদ করে বহুতল ভবন হয়েছে, পথ উনি দেখিয়েছেন। এই 32 নম্বরেও কি স্থাপনা তৈরি হবে, লোকজন এখন সেসব হিসাব করছে। অ্যান্ড দে আর রাইটলি ডুইং দ্যাট। আর এসে কোনো দিন করবেন আপনি, মানে শেখ হাসিনা যতদিন আপনি এভাবে কথা বলতে থাকবেন, আওয়ামী লীগের ফিরে আসার যদি তিল পরিমাণ সম্ভাবনাও থেকে থাকতো, ওটুকু আরও দূরে সরতে থাকবে। আমি জানি না উনি বোঝেন কিনা। তারপর তিনি আগুনের কথা এনেছেন, মেট্রো রেলে আগুন, বিটিভির আগুন। আমার মনে পড়লো মুহূর্তের মধ্যে তার সেই মায়াকান্নার কথা। সে মায়াকান্নাও আমাদের মুভমেন্টে দুর্দান্তভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আবারও উনি এটা বলছেন। উনি আহতদের দেখতে যাচ্ছেন, উনি মেট্রো রেল, বিটিভি গিয়ে কাঁদছেন। অভ্যুত্থানকারীদেরকে ফ্যাসিবাদী বলছেন, তাকে নাকি ফ্যাসিবাদী বলা হয় এটা ঠিক না, আসলে তাকে